শুভেচ্ছা। শেখ হাসিনাকে নিয়ে মিথ্যাচারে বিবিসি জড়িত হলো কীভাবে? ব্রিটিশ মিডিয়া বিবিসিতে গত বুধবার যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড নিয়ে এবং যেটি পরিশেষে জুলাই আগস্টের বিষয় নিয়ে কথা বলেছে, সেখানে শেখ হাসিনার একটি ফোন আলাপের 18 সেকেন্ডের একটি ক্লিপ আমরা শুনেছি। এই ক্লিপটির উৎস কোথায় এ নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে, কারণ পুরো আলোচনাটা আমরা শুনিনি বা শুনতে পাইনি। শেখ হাসিনা কার সাথে কথা বলেছেন, কোন প্রেক্ষাপটে কথা বলেছেন, সেটাও সেখানে জানা যায়নি। এর মধ্যে আমরা শুনলাম যে এটি 2016 সালের জুলাই মাসের একটি ফোনালাপ থেকে কেটে নেওয়া হয়েছে, কিন্তু সেটি নিয়েও এখন বিতর্ক উঠেছে। সর্বশেষ খুবই উদ্বেগজনক একটা তথ্য পাওয়া গেছে, তা হচ্ছে ফোন আলাপটা ক্লোন করা হয়েছে। শেখ হাসিনার ভয়েস থেকে ক্লোন করা হয়েছে। হতে পারে সেটা 2016 সালের কোনো ফোন আলাপ বা যাই হোক না কেন, এটা শেখ হাসিনার ফোন আলাপটা ক্লোন করে এই কথাগুলো সেখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং পুরো কাজটা করেছে ইউনুস সেন্টার। ইউনুস সেন্টারে ফরহাদ হোসেন নামের একজন কাজ করেন। আপনারা জানেন যে ইউনুস সেন্টারে একটা সাইবার ইউনিট আছে এবং তারা সেখান থেকে নানা রকমের ভুল তথ্যগুলো ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে। তাদের সাইবার সেকশনটা খুবই শক্তিশালী। সেই সাইবার সেকশনে কর্মরত এই মিস্টার ফরহাদ হোসেন এই টোটাল বিষয়টা সমন্বয় করেছে এবং এই ভিডিও ক্লিপটা, এই টেলিফোন আলাপের ক্লিপটা তৈরি করে বিবিসিকে সরবরাহ করেছে। বিবিসি কেন এই সময়ে এরকম একটা প্রতিবেদন করলো? এই টোটাল প্রতিবেদনটার সাথে অনেক লেনদেন জড়িত। বিবিসিকে ঢাকায় একটি সুন্দর অফিস দেওয়া হবে। ইউনুস সেন্টারের এবং গ্রামীণ ফোনের যেসব সংগঠন আছে তাদের যে কোনো একটা বা একাধিক প্রতিষ্ঠানের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থাকে, যা সিএসআর ফান্ড, সেই সিএসআর ফান্ড থেকে বিবিসিকে একটা বড় অঙ্কের ডোনেশন দেওয়া হবে। টোটাল বিষয়টা সমন্বয় করেছে বিবিসির সদ্য প্রাক্তন সাংবাদিক আকবর হোসেন মজুমদার, যাকে গত বছরের নভেম্বর লন্ডনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং পুরো বিষয়টাই মেটিকুলাসলি ডিজাইনড একটা ষড়যন্ত্রের অংশ এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই টেলিফোন আলাপ, এই বিবিসির প্রতিবেদন এবং সব কিছু চূড়ান্ত উদ্দেশ্য হলো যে এই যে সাজানো বিচার চলছে আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে, সেখানে এইগুলো প্রমাণ হিসেবে দেয়া হচ্ছে এবং এই প্রমাণগুলো সবই ভুয়া, যা তৈরি করা। এবং এই সিএসআর রেসপন্সিবিলিটির বাইরেও এখানে যেসব সাংবাদিকরা জড়িত ছিল, এই ভিডিও, এই তথ্যচিত্রটা তৈরি করতে তাদের যে নামগুলো লিস্টে আমরা দেখেছি, সেই নামগুলোর আপনারা যদি ক্রস চেক করেন, তাদের ফেসবুক আইডি দেখেন, দেখবেন যে এরা সবই এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে নানাভাবে জড়িত। তো একটা বিশাল ষড়যন্ত্রের মাধ্যমে তারা সবাই, এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আমাদের প্রধানমন্ত্রী, এদের সবাইকে ফাঁসিতে ঝোলাতে চায়। এই বিচারে আরও উদ্বেগের বিষয় হলো যে হঠাৎ করে আমরা শুনছি যে সাবেক পুলিশের আইজি আবদুল্লাহ আল মামুন চৌধুরী, তিনি নাকি রাজসাক্ষী হতে রাজি হয়েছেন। গতকাল আমাদের মিডিয়াতে জানালেন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কিন্তু আসলে ঘটনা কি? অনেকেই বলছেন যে এই আইজিপি মামুন সাহেবের স্ত্রী নাকি তার পরিচিত কারোর মাধ্যমে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারোর সাথে যোগাযোগ করেছে এবং সেখান থেকে তাদের পরামর্শ দেওয়া হয়েছে যে এই মামুন সাহেবের স্ত্রী যদি মামুন সাহেবকে সাক্ষী হিসেবে রাজি করাতে পারেন তাহলে তাকে সেভ করা যেতে পারে। এইরকম একটা কথা আমরা শুনছি এবং আরও কিছু তথ্য আছে। দুটি তথ্যের মধ্যে একটি হলো যে গত 4ই জুলাই রাত 12টার দিকে ঢাকার জেলে, যেখানে আমাদের পুলিশের এক্স আইজিপি বন্দী রয়েছেন, সেখানে গিয়েছিলেন ডিবির খায়রুল নামে একজন লোক এবং তিনি গিয়ে তাকে প্রচণ্ডভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং তাকে ভয় দেখানো হয় যে তিনি যদি রাজসাক্ষী হতে রাজি না হন তাহলে তার তো ফাঁসি হবেই, তার পরিবারের অন্যান্যদেরও মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে জেলে পচানো হবে এবং বিভিন্ন মামলায় তাদের শাস্তি দেওয়া হবে। এইরকম একটা ভয়াবহ রকমের টর্চার মামুন সাহেবের উপর করা হয়েছে, কিন্তু একটা গল্প বানানো হয়েছে যে ফ্যামিলির লোকজন এই আইসিটির কারোর মাধ্যমে ধরে তারা করোনা ভিক্ষা চাইছে।
আবার এই আইজিপি মামুনের জীবন রক্ষার্থে তারা যে তদবির করেছে এটা ফ্যামিলির লোকজন অস্বীকার করেছে। ফ্যামিলির লোকজনের সাথে যোগাযোগ করে জানা গেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এটা পুরো বানানো এবং পুলিশের এক্স আইজিপি মামুন সাহেব আদালতের শেষ পর্যায়ে রাজসাক্ষী হতে চেয়েছেন কিনা এটাও এখনো ক্লিয়ার না। কিন্তু এটা আমরা নিশ্চিত হয়েছি যে তাকে প্রচণ্ড ফিজিক্যালি এবং মেন্টালি নির্যাতন করা হয়েছে এবং হচ্ছে, যাতে তিনি এখানে রাজসাক্ষী হন। কেন এরকম একটা মামলায় রাজসাক্ষীর দরকার হবে? কারণ হলো যে এই আদালতের অনেক সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত হলো যে পুরো বিচার প্রক্রিয়াটা অবৈধ। এই আদালত এই বিচার প্রক্রিয়ায় এই বিচার করতে পারে না, কারণ এই আদালতটা তৈরি হয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং এই সংশ্লিষ্ট অপরাধের বিচারের জন্য। এই ২০২৪ সালের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে যেই করুক, এটা কিন্তু এই আদালতের এখতিয়ারে পড়ে না। পরবর্তীতে নির্বাহী আদেশে এসব যুক্ত করা হয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ। ২ নম্বর হলো যে অভিযোগগুলো আনা হয়েছে এটা মানবতা বিরোধী অপরাধ এবং এটাও আইনের দৃষ্টিতে একটা ভিত্তিহীন প্রস্তাবনা। এইভাবে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। এই অভিযোগগুলো ধোপেই টেকে না। শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় ৪০০+ মামলা হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় তিনি হত্যার আদেশ দিয়েছেন, হত্যা করেছেন, হত্যার প্রচেষ্টা করেছেন। কাজেই আইনগতভাবে এটা খুবই দুর্বল একটি বিষয়। মানে রীতিমতো কোনো একদিন নিশ্চয় বলা যাবে যে আইনের বিচারের নামে বাংলাদেশে কিছু কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। তৃতীয় হলো যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলোর প্রমাণের যোগ্য নয়। তৃতীয় হলো যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো প্রমাণের যোগ্য না, কোনোভাবে এটা প্রমাণ করা যাবে না। তো প্রমাণ না করা গেলে কি? সবচেয়ে সহজ পথ হলো যে 2 জন তো গ্রেপ্তার নেই, শেখ হাসিনা আর কামাল সাহেব, তারা দেশের বাইরে আছেন। কাজেই একজন যেহেতু গ্রেপ্তার আছে তাকে চাপ সৃষ্টি করো, তাকে চাপ দিয়ে বাধ্য করতে হবে যেন তাকে রাজসাক্ষী করা যায়। তাহলে এই রাজসাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতেই একটা সাজানো রায় দিয়ে দেওয়া যাবে। সেটা মৃত্যুদণ্ড হতে পারে, সেটা মৃত্যুদণ্ড হতে পারে বা এরকম একটা কিছু হতে পারে। কাজেই পুরো বিষয়টাই যত দিন যাচ্ছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা একটা হাস্যকর বিচার প্রক্রিয়া এবং এটা একটা প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যে মামলায় জোরপূর্বক শাস্তি দেওয়ার একটা চেষ্টা। আরও 2টো ঘটনা বলি। একটা হলো যে ইউনুস সেন্টার এখানে জড়িত, এখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হচ্ছে। এবং আরেকটি তথ্য হলো এই বিবিসির মতো একটি সংবাদ মাধ্যমে এরকম একটা ভিত্তিহীন দুর্বল মানের ষড়যন্ত্রমূলক প্রামাণ্য চিত্র প্রচারিত হয়েছে। এটা নিয়ে কিন্তু খোদ ব্রিটেনেই বিবিসিকে আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে। সুতরাং এর মধ্যে দিয়ে শেখ হাসিনা কামাল সাহেবকে সাজা দেওয়া হবে বা মামুন সাহেবের এই নাটক সাজানো হচ্ছে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা প্রচণ্ড ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদের এই মুহূর্তে মনোবল শক্ত করে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেখা যাক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বঙ্গবন্ধুরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1971 সালে পাকিস্তানের কারাগারে এই বিচারের নামে প্রহসনের মাধ্যমে, এবং বাংলাদেশের 2025 সালে সেই একই ঘটনা আবারও বিচারের নামে প্রহসন চলছে। নিশ্চয়ই এই প্রহসন আমরা রুখে দিতে পারব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।